এই মেয়ে ওঠো। এভাবে কয়েকবার ডাকার পর রূপকথা উঠছে না দেখে উৎস বিরক্ত হয়ে বলল, এই মেয়ে কানে কম শুনো নাকি? উঠতে বলছি না, ওঠো। উৎসের এমন ডাকে রূপকথা ভয় পেয়ে তড়িঘড়ি করে উঠতে গিয়ে কোমরে টান খেলো। ব্যথায় কোমরে হাত দিয়ে আহ করে চিৎকার করে উঠলো। উৎস জিজ্ঞেস করলো, কি হয়েছে? কি হয়েছে জিজ্ঞেস করছি? আপনি কি অন্ধ? মানে কালকে তো আপনার সামনেই পড়ে ব্যথা পেলাম, এখন আবার জিজ্ঞেস করছেন কি হয়েছে? ও ফ্রেশ হয়ে নাস্তা করে মেডিসিন নাও, ব্যথা সেরে যাবে। রূপকথা কিছু না বলে ওভাবেই বসে রইল। উৎস ওর দিকে তাকিয়ে আছে। এলোমেলো চুল, এলোমেলো শাড়ি, মুখে তেল তেলে চিকচিকে ভাব, সব মিলিয়ে রূপকথাকে দেখতে একটা পাগলের মতো লাগছে। উৎস বলল, মা তোমাকে নাস্তা করতে ডেকেছে। উঠছি তো। উৎস আর কিছু না বলে নিচে চলে গেল। রূপকথা উঠে সবুজ রঙের একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। দেরি হয়ে যাচ্ছে ভেবে শাওয়ার নিয়ে চুল না শুকিয়ে বেরিয়ে আসলো। রুমের দরজা ভালো করে লক করে শাড়িটা পরে নিল। এরপর ভিজে চুলগুলো মাঝখানে সিটি করে ছেড়ে দিল। শেষে শাড়ির আঁচলটা টেনে ডান কাঁধের উপর এনে নিচে চলে গেল। জাওয়াতগঞ্জের ডাইনিং টেবিলে আয়েশা বেগম, ফারুক সাহেব, উৎস তিনজনই বসে আছে। সবাই মূলত রূপকথার জন্য অপেক্ষা করছে। উৎস মোবাইলে কিছু দেখছে আর ফারুক সাহেব খবরের কাগজ পড়ছেন। আয়েশা বেগম আজকে কি কি রান্না হবে এসব নিয়ে কথা বলছিলেন সার্ভেন্টদের সঙ্গে। হঠাৎ রূপকথাকে সিঁড়ি দিয়ে নামতে দেখে উৎস চমকালো। দেখলো মেয়েটা আজকেও শাড়ি পরেছে। উৎস বুঝলো না, কোমরে ব্যথায় দাঁড়াতে পারছে না যখন, তখন শাড়ি পরার দরকারটা কি? তার মধ্যে আবার দেখা যাচ্ছে চুলগুলো ভেজা। উৎস মনে মনে ভাবলো, এই মেয়ের মাথায় নির্ঘাত সমস্যা আছে, না হয় আমাকে এভাবে লজ্জায় ফেলার মানে হয়। রূপকথা ডাইনিং টেবিলের কাছে এসে সবাইকে গুড মর্নিং জানালো। রূপকথার কণ্ঠ শুনে আয়েশা বেগম এবং ফারুক সাহেব দুজনেই তার দিকে তাকালো। তারাও হাসি মুখে গুড মর্নিং বলে রূপকথাকে উৎসের পাশের চেয়ারে বসতে বলল। আয়েশা বেগম জিজ্ঞেস করলো, কোমরে হাত কেন বৌমা? কি হয়েছে কোমরে? বৌমা ডাকটা শুনে রূপকথা লজ্জা পেল। বৌমা ডাকার কি দরকার? তার তো একটা নাম আছে নাকি? রূপকথা আপাতত সেসব চিন্তা সাইডে রেখে আয়েশা বেগমের কথায় উত্তর দিল, কোমরে একটু ব্যথা পেয়েছি। আয়েশা বেগম চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো, ওমা কিভাবে ব্যথা পেয়েছো? কি হয়েছে? এটুকুতেই ফারুক সাহেব রূপকথাকে থামিয়ে দিয়ে বলল, ঠিক আছে বৌমা, আমরা বুঝতে পেরেছি, এখন নাস্তা করে মেডিসিন নাও, আশা করছি ব্যথা সেরে যাবে। ফারুক সাহেব আয়েশা বেগমকে চোখের ইশারায় কিছু বুঝলেন। যে ইশারা বুঝে আয়েশা বেগম স্বস্তির হাসি হাসতেন। ফারুক জাওদা হাসছেন, সঙ্গে কিচেনে থাকা সার্ভেন্ট তিনজনও হাসছে। তাদের সবার হাসির কারণটা রূপকথা বুঝতে পারল না। মনে মনে বলল, সব আমার মতো পাগল নাকি? এমন হুদাই হাসছে কেন? সবার হাসির কারণটা রূপকথা ধরতে না পারলেও উৎস কিন্তু ঠিকই ধরে ফেলেছে। সবাইকে এভাবে হাসতে দেখে উৎস মনে মনে বলল, ডাফার কতগুলো। ক বলতে কলকাতা বুঝে দিয়েছে, মাথা মোটার দল, এত সোজা সব। আয়েশা বেগম রূপকথার প্লেটে খাবার তুলে দিল। রূপকথা একটু একটু করে খাচ্ছে। খাওয়ার মাঝে উপস্থিত কেউই বেশি কথা বলছে না। অন্যদিকে রূপকথাদের বাসায় যত আড্ডা সব খাওয়া টেবিলেই হয়। বাসার কথা মনে পড়ায় রূপকথা নিজের মনকে বুঝছিল, থাক রূপকথা, মন খারাপ করিস না। যারা তোর জীবনকে নরক বানিয়ে দিয়েছে তাদের তুই ভুলে যা, নতুন ভাবে শুরু কর সব। রূপকথা হঠাৎ খাওয়া থামিয়ে বলল, আমি পড়ালেখা করতে চাই, আশা করছি সেই সুযোগটা আমি পাবো। ফারুক সাহেব বলল, অবশ্যই সুযোগ পাবে, পড়ালেখা বন্ধ করার তো কোনো প্রশ্নই আসে না। রূপকথা একটু থেমে বলল, আমি আগের কলেজে আর পড়ালেখা করতে চাই না, আমাকে এখানে আশেপাশে কোনো কলেজে ভর্তি করিয়ে দিন। একথা শুনে ফারুক সাহেব উৎসর দিকে তাকালো। দেখলো সে নির্লিপ্তভাবে নিজের মতো খাচ্ছে। ফারুক সাহেব কিছু বলল না। রূপকথা যেটুকু পেরেছে খেয়ে প্লেটটা নিয়ে কিচেনে চলে গেল। উৎস মাকে জিজ্ঞেস করলো, মামিরা খালারা কাল রাতেই চলে গেল কেন? এখানে থেকে আর কি করবে? উৎস আর কিছু বলল না। চেয়ার ছেড়ে উঠে টিস্যু পেপারে হাত মুছতে মুছতে উপরে চলে গেল। অন্যদিকে রূপকথাকে কিচেনে দেখে সার্ভেন্টরা জিজ্ঞেস করলো, কিছু লাগবে কিনা? রূপকথা কারো প্রশ্নের কোনো উত্তর দিল না। নিজের মতো নিজে প্লেটটা ধুয়ে পাশেই জায়গা মতো রেখে কিচেন থেকে বেরিয়ে আসলো। এরপর আয়েশা বেগমকে জিজ্ঞেস করলো, কি কাজ করতে হবে? আমাকে বুঝিয়ে দিলে ভালো হতো। আয়েশা বেগম বলল, তোমাকে কাজ করতে হবে কেন বৌমা? বাসায় এতজন সার্ভেন্ট কেন আছে যদি আমার বৌমাকে কাজ করাতে হয়? তুমি উপরে যাও, রেস্ট নাও। রূপকথা উৎস মায়ের কথা শুনে খুশি হলো, কারণ সে রান্নাবান্না কিছুই জানে না। নিজের বাসায় থাকতে জীবনে এক গ্লাস পানিও ঢেলে খায়নি। আয়েশা বেগমের কথায় রূপকথা মাথা নাড়িয়ে বলে চলে গেল। গিয়ে দেখে উৎস রেডি হচ্ছে। উৎস কোথায় যাচ্ছে সেটা জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলো না রূপকথা, তাই জিজ্ঞেস করলো না। সোজা চলে গেল বারান্দায়। বারান্দায় কোনো গাছ নেই দেখে রূপকথা বিরক্ত হলো। বারান্দায় গাছ কার না থাকে? রূপকথার বারান্দায় তো অনেকগুলো ফুল গাছ আছে, সব তার ভাই এনে দিয়েছিল। কে জানে মা গাছগুলিতে পানি দেবে কিনা। উৎস রেডি হয়ে বারান্দায় গিয়ে দেখে রূপকথা বারান্দার গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে আছে, চুলগুলো ছেড়ে দেওয়া। পেছন থেকে শাড়ির ফাঁকে উন্মুক্ত সাদা পেটের অংশ বিশেষ উঁকি মারছে। উৎস সেদিকে নজর না দিয়ে বলল, আমি অফিস যাচ্ছি, টেবিলের উপর মেডিসিন রাখা আছে, খেয়ে নিও। রূপকথা কিছু না বলে আগের মতো দাঁড়িয়ে রইল। উৎস আর কিছু বলল না। নিচেকে পার্কিং থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল অফিসের উদ্দেশ্যে। বারান্দা থেকে স্পষ্ট দেখা যাচ্ছে পার্কিং থেকে একটা গাড়ি বেরিয়ে গেছে। রূপকথা বুঝলো গাড়িটা উৎসর। এরপর বারান্দায় আর দাঁড়িয়ে না থেকে রুমে চলে আসলো। রুমের দরজা লক করে বিছানায় গিয়ে ধপাস করে শুয়ে পড়ল। রাতে ঘুম না হওয়াতে এখন তার মাথা বনবন করছে। ফুল পার্ট গল্প দেখতে চাইলে ইউটিউবে যেতে হবে। ইউটিউবে যাওয়ার পর সার্চ বারে লিখবেন সালমা আপু, তাহলে সেই চ্যানেলে ফুল পার্ট গল্প পাবেন।